তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, সাজেশানের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে সাজেশান আছে এই সাজেশান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। প্রথমে তোমরা সাজেশানটাকে ভালো করে বোঝো। তোমাদের জন্য একদম ইউনিট অনুযায়ী সাজেশান তৈরি করা হয়েছে। প্রথম ইউনিট 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার 4টি স্তম্ভ বা লক্ষ্যগুলি বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ ডেলর কমিশনের মতে শিক্ষার যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ ভালো করে এটা দেখে যাবে। পরের প্রশ্ন আছে, শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করো। নেক্সট আছে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। এখানে এই যে প্রথম 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন আর একটা পরে আছে, প্রাচীন ভারতে শিক্ষায় বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, লক্ষ্য এবং শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। এই 4টে প্রশ্ন যদি এখান থেকে করে যাও তাহলে একটা 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। আর এই 4টে প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে। ধৈর্য ধরে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা প্রশ্ন এখানে এক্সট্রা দেওয়া আছে প্রয়োগবাদের ওপরে। প্রয়োগবাদ বলতে কি বোঝো, প্রয়োগবাদের মূল নীতি এবং বর্তমান শিক্ষায় এর প্রভাব আলোচনা করো। এবার প্রথম ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে, বৈদিক শিক্ষার লক্ষ্য বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট আছে, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, বৌদ্ধ শিক্ষার তাৎপর্য। এখানেই প্রথম 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এখানে এক্সট্রা রাখা হয়েছে যে ভাববাদ ও প্রয়োগবাদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে 3টে পার্থক্য আছে বা তোমরা 5টা পার্থক্য দেখে যেতে পারো। এবারে ইউনিট 2 থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব বা মিথস্ক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী এবং আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা বা দায়িত্ব আলোচনা করো। নেক্সট আছে, পাঠ্যক্রম বলতে কি বোঝো, আধুনিক পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন এখানে প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রথাগত, প্রথা বহির্ভূত এবং অপ্রথাগত শিক্ষার সংজ্ঞা দাও এবং এদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট, শিক্ষার অনিয়ন্ত্রিত মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। শিক্ষার অনিয়ন্ত্রিত মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব ও প্রকারভেদ লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতাগুলি লেখো। তারপরের প্রশ্ন দেখো, একজন সুশিক্ষকের 5টি পেশাগত গুণ উল্লেখ করো। নেক্সট, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি কি কি। এখানে এই 4টে প্রশ্ন 5 নম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠনের 5টি নীতি লেখো। নেক্সট আছে, দূরশিক্ষা বা মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মূল নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, প্রজেক্ট পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তর, সুবিধা অসুবিধা আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে আছে দেখো, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। এই পদ্ধতির গুণ ও দোষগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, খেলা কাজের মধ্যে পার্থক্য, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব, প্রজেক্ট পদ্ধতির 5টি সুবিধা, মন্তেশ্বরী পদ্ধতি ব্যবহৃত শিক্ষার উপকরণগুলি সম্পর্কে টিকা লেখো। তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষার 5টি নীতি উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার প্রশ্নের উত্তর তোমরা দেখো। আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো
শেয়ার করা হচ্ছে। দেখো আমাদের স্টাডি মেটেরিয়ালের কিছু কোয়ালিটি আছে, যেমন এক্সাম ওরিয়েন্টেড নোট, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর ইউনিভার্সিটি যেমন চায় সেইভাবেই কিন্তু অ্যান্সারগুলো আমাদের রেডি করা হয়। দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল, ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার 4টি স্তম্ভ বা লক্ষ্য। প্রথমেই ভূমিকা দেবে, আর কিছুটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে কোয়ালিটি মেনটেন করতে হবে, কারণ অনেকে বলে অনেক লিখি নাম্বার পায় না। নাম্বার না পাওয়ার কারণ তো থাকে, সেই কারণ তোমরা বুঝতে পারবে যখন অ্যান্সারগুলো পড়বে। দেখো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবিলা এবং বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কো 1993 সালে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করে। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন জ্যাক ডেলর্স। 1996 সালে এই কমিশন লার্নিং দ্য ট্রেজার উইদিন নামে একটি মহামূল্যবান প্রতিবেদন পেশ করে। ডেলর কমিশন শিক্ষার লক্ষ্য হিসাবে 4টি মূল স্তম্ভের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করে। স্তম্ভগুলো হচ্ছে জানার জন্য শিক্ষা, প্রথম যেটা আছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে কর্মের জন্য শিক্ষা। ঠিক আছে, কর্মের জন্য শিক্ষা, এই পয়েন্টটা যদি পড়ি দেখো কিভাবে লেখা আছে। শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো কর্মের জন্য শিক্ষা। কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জনই শিক্ষার লক্ষ্য হতে পারে না, সেই অর্জিত জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় সেটাই হলো কর্মের জন্য শিক্ষা। আধুনিক যুগে কর্মের ধারণাটি অনেক ব্যাপক। এটি শুধু শারীরিক শ্রম বা যান্ত্রিক দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে দক্ষতা এর পরিবর্তে পারদর্শিতার শব্দটি বেশি ব্যবহৃত হয়। আর এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত পরিস্থিতির সাথে মানিয়ে চলার যোগ্যতা অর্জন করে। এটি শিক্ষার্থীদের অর্থনৈতিক প্রগতি এবং জীবিকা অর্জনের পথ সুগম করে। এবার একত্রে বসবাসের জন্য শিক্ষা দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের পয়েন্ট ওয়াইজ ভালো করে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। আর একটা বিষয় বলবো, তোমাদের জন্য তো স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয় প্রতিটা সেমিস্টারে। আর্টসের যেসব সাবজেক্ট আছে, তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল মানে আমাদের পিডিএফ নোটস প্রোভাইড করা হয়ে থাকে এবং তোমরা হোয়াটসঅ্যাপ করে প্রাইস জেনে পিডিএফ নোটস কিনতে পারো। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় সাধন। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও তোমরা। সমন্বয় সাধনের ভিত্তি ও যুক্তি। প্রথম পয়েন্ট আছে পারস্পরিক নির্ভরশীলতা, ব্যক্তি সত্তার বিকাশ ও সমাজসেবা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। তারপরে আছে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, বাস্তব জীবনের প্রস্তুতি, উপসংহার। এবার পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্ন আছে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মানে পার্থক্য। প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে সেখানে। তারপরে দেখো শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তার মধ্যে পয়েন্ট যেভাবে আছে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের পয়েন্ট করে আলোচনা করতে হবে। তারপর পার্থক্য, সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য। আবারও বলছি, তোমরা যদি পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করবে। সেকেন্ড সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল আমাদের কাজ চলছে, তোমাদের পরীক্ষার পরেই তোমরা পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল। এবং তোমরা এই স্টাডি মেটেরিয়াল যদি প্রথম থেকে পড়তে থাকো কিন্তু খুব উপকৃত হবে এবং তোমাদের নম্বরটাও অনেকটা ক্যারি করবে। সেক্ষেত্রে দেখে নাও তোমরা, আমি প্রশ্নের উত্তরগুলো স্ক্রল করে যাচ্ছি। এইভাবে আমাদের কোয়ালিটি মেনটেন করা হয়। ঠিক আছে, দেখো এবারে তোমাদের আমি ইউনিট 2টা দেখাবো। ইউনিট 2টা থেকে কিছু প্রশ্ন দেখো। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন দেখছো, শিক্ষার্থীর বিকাশে বংশগতি পরিবেশের প্রভাব বা মিথস্ক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভূমিকা পড়লেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের উত্তর কেমন হয়। মানব শিশুর বিকাশ একটি জটিল ও বহুমুখী প্রক্রিয়া। শিশুর এই বিকাশের মূলে প্রধানত দুটি শক্তি কাজ করে, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। শিশু জন্মসূত্রে যা কিছু নিয়ে আসে তা তার বংশগতি, আর জন্মের পরে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সে বেড়ে ওঠে তা হচ্ছে তার পরিবেশ। আর মনোবিজ্ঞানে এই দুটি উপাদানের আপেক্ষিক গুরুত্ব নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। ঠিক আছে, যা নেচার ভার্সেস নেচার ঠিক আছে নামে পরিচিত। তবে আধুনিক মনোবিজ্ঞানীরা মনে করেন বিকাশ এই দুই শক্তির একক কোনো ফল নয়, বরং উভয়ের নিরবচ্ছিন্ন মিথস্ক্রিয়ার ফল। এবারে
বিকাশে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া, এখানে প্রথমে আছে বংশগতির প্রভাব, ঠিক আছে, বংশগতির প্রভাব আছে, তারপরে হচ্ছে পরিবেশের প্রভাব, তারপরে মিথস্ক্রিয়ার স্বরূপ। এইভাবে আমাদের প্রশ্নের উত্তর রেডি করা হয়। আবারও বলছি, তোমরা দেখে নাও। এইভাবে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টারে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখছো তোমরা এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করায়। 5 নম্বরেরও কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি, ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষা কালকে, তোমরা দেখে নেবে। যাদের কাছে নোটসপত্র নেই, যেটুকু আমি শেয়ার করছি এগুলোও তোমরা যদি দেখে যাও, এখান থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু কমন পাবেই, ঠিক আছে। পাঠক্রম যেটা আছে দেখো, এই প্রশ্ন প্রথমে ভূমিকা, তারপর হচ্ছে পাঠ্যক্রমের নীতি, সেখানে শিশু কেন্দ্রিকতার নীতি, উপযোগিতার নীতি, বৈচিত্র্য ও নমনীয়তার নীতি, সমাজ কেন্দ্রিকতা ও কৃষ্টি সংরক্ষণের নীতি, সৃজনশীল ও গঠনমূলক কাজের নীতি, পারস্পরিক সম্পর্ক বা সমন্বয় সাধনের নীতি, অবসর যাপনের শিক্ষার নীতি এবং উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। এবারে তোমাদের আমি 5 নম্বরের কয়েকটা প্রশ্নের উত্তর দেখাতে চাই, যেমন সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা প্রকারভেদ। এই প্রশ্নের উত্তর দেখো, 5 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের যেভাবে লেখা হয়, খুব সংক্ষেপে যেটুকু দরকার সেইভাবেই আমাদের কিন্তু রেডি করা হয়ে থাকে। দেখছো, এবারে 1 নম্বরের প্রশ্ন দেখো। 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাবে। 1 নম্বরের কয়েকটা প্রশ্ন তোমাদের আমি দেখাতে চাই। 1 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বরের এখানে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট 1, এইগুলো 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেখছো, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কী। আবার যেগুলো দেখো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে, তার শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, ঠিক আছে। অর্থাৎ একদম বেস্ট কোয়ালিটি মেনটেন করা হয় আমাদের স্টাডি মেটেরিয়ালে সবসময়, যাতে ছাত্রছাত্রীরা, মানে এখন তো সময় কম, সেমিস্টারে সময় কম পায়, যাতে কম সময়ের মধ্যে তারা প্রস্তুতি নিতে পারে বা রেডি হতে পারে, নিজেদেরকে প্রস্তুত করতে পারে, সেই চিন্তাভাবনা মাথায় রেখেই আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো আমাদের রেডি করা হয়েছে। প্রয়োগবাদ কাকে বলে, 2 জন প্রয়োগবাদী দার্শনিকের নাম, প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, তারপর প্রকৃতিবাদ, একদম সিলেবাস ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কিন্তু দেওয়া হয়েছে এখানে। এবং প্রতিটা ইউনিট থেকে ছোট প্রশ্ন যেগুলো তোমাদের থাকে, সেগুলোও পর্যাপ্ত প্রশ্ন আছে। যেমন প্রথম ইউনিট থেকে 33টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, তারপর দ্বিতীয় ইউনিট, এইভাবে তোমাদের কমপ্লিট করা হয়েছে।